আজকে অঞ্জনা নদীর দুর্দশা পর্ব 5-এ আপনাদের স্বাগত জানাই। আমি অঞ্জনা নদীর দুর্দশার অবস্থাটা ছোট ছোট ভিডিওর মাধ্যমে জনসাধারণ তথা সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে আমি এই মুহূর্তে আছি কৃষ্ণনগর রাজবাড়ির যে রাজদিঘি আছে, যে রায়পাড়া যে এন্ডটা আছে, এই রাজদিঘির একদম মাঝে বরাবর যে সাঁকোটি আছে এই জায়গাটায় আছে। আমার উল্টো দিকে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখায়। ওই দেখুন কৃষ্ণনগর রাজবাড়ির ওই নববধখানা। আচ্ছা, এবার কিছু কথা আপনাদের আমি বলতে চাই। সামনে একটি চায়ের দোকান আছে, এখানে একটি লক গেট আছে। হ্যাঁ, তো লক গেট কী কারণে ব্যবহার হয় আপনারা নিশ্চয়ই যারা অনেকে অবগত আছেন, যে জলকে বেঁধে রাখার জন্য, যাতে অপরদিকে যে জলের স্রোত আছে যেটা নিয়ন্ত্রিত করা যায়, সেই জন্য কিন্তু এই লক গেটগুলো তৈরি করা হয়। এটা খুব সুপ্রাচীন এই যে লক গেট ছিল, আজকের নয়, বহু প্রাচীন এই লক গেট। এই মুহূর্তে আমি আছি রাজদিঘির কাছে যে সাঁকুটি আছে ওইখানটায়। অঞ্জনা নদীর যে রাস্তার উপর যে কালভার্টটা আছে, কালভার্ট হয়ে গেছে। আসলে অঞ্জনা নদীর প্রকৃত যে চওড়া লম্বা, এগুলো তো এখন প্রায় বিলুপ্তির পথে হয়ে গেছে। পুরনো ম্যাপ দেখলে পাওয়া যাবে কোথায় কতটা খাওয়া হয়েছে, কতটা গিলে ফেলেছেন, সেগুলো সবই বেরোবে আস্তে আস্তে। তো এই মুহূর্তে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গাটায়। দেখাতেও নিজেরই কেমন লাগছে। দেখুন কি অবস্থায় রয়েছে আমাদের প্রিয় সাদরা অঞ্জনা নদী। এই যে বস্তা বস্তা প্লাস্টিক ফেলা এই লক গেট। আচ্ছা, এবার একটু এইদিকে চলে আসি। আপনাদের মনে প্রশ্ন জাগে না যে অঞ্জনা নদীর পতন কিভাবে শুরু হলো? তাহলে একটু অতীত ইতিহাসে পিছিয়ে যেতে হবে। এই অঞ্জনা নদীর পতনের শুরু হয় ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে। 1683 থেকে 1694 এই সময় কৃষ্ণনগর রাজবাড়ির যে তৎকালীন রাজা ছিলেন রুদ্র রায়। আসলে আমাদের যে রাজা বলে যে ডাকি, এগুলোকে অ্যাকচুয়ালি করদ রাজ্য বলা হয়। এদের অরিজিন ছিল ভবানন্দ মজুমদার, যিনি এই রেওই গ্রামে এসে বসতি স্থাপন করে জমিদার থেকে পরে যারা রাজা উপাধি পেয়েছিলেন, এরা কিন্তু সরাসরি কোনো রাজবংশের নয়, জমিদার থেকে পাওয়া উপাধি থেকে তারা রাজবংশে উপনীত হয়েছে। আচ্ছা, সেসব প্রসঙ্গ বাদ দিই, ওটা অন্য কোনো ইয়েতে আলোচনা করা যাবে। এইবার বলি, আপনাদের বললাম না যে ষোড়শ শতাব্দীর মাঝামাঝি অঞ্জনা নদীর পতন শুরু হয়। 1683 থেকে 1694 এই সময় ছিল রাজা রুদ্র রায়ের রাজত্বকাল। এই সময় রাজা রুদ্র রায় জলঙ্গি নদী থেকে অঞ্জনা নদীর যে বেরিয়ে এসছে উৎসমুখ, সেটিকে বন্ধ করে দেন রাজা রুদ্র রায়। আবার একটু নামটা জেনে নিন। রাজা রুদ্র রায় জলঙ্গির যেইখান থেকে বেরিয়ে এসছে, আপনারা যদি দেখেন শ্মশান কালীবাড়ি ছাড়িয়ে গিয়ে ওখানে উৎসমুখ আছে দূরে, সেই উৎসমুখ বন্ধ করে দেন। সেই উৎসমুখ বন্ধ করে দেওয়ার কারণ হলো দেওয়ান কার্তিকেয় চন্দ্রের লেখা থেকে জানা যায়, একদা সেই সময় এক যবন সেনাপতি তার নৌকা বহর নিয়ে জলঙ্গি নদী পথে অঞ্জনার দিকে অগ্রসর হচ্ছিলেন বাণিজ্য করতে। সেই সময় তারা রাজার খিড়কির ঘাটে উপস্থিত হয়ে নৌকা লাগানোর জন্য অগ্রসর হইলে তখন রাজ কর্মচারী তাহাদেরকে বাধা প্রদান করে। তখন দুপক্ষের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়ে যায় এবং যুদ্ধ শুরু হয়। দুই পক্ষের কতিপয় লোক হত ও আহত হন। তার পরের বছর রাজা রুদ্র রায় ওই জলঙ্গির উৎসমুখ থেকে যেখানে আমাদের অঞ্জনা বেরিয়ে এসছে সেটিকে সিল করে দেন। তার আগে থেকেই অঞ্জনা ধীরে ধীরে অবরুদ্ধ হয়ে আসছিল, পুরো অবরুদ্ধটা তিনি করে দেন তার রাজত্বকালে। আচ্ছা, যাই হোক, তারপরে কেটে যায় বহু বছর। নদিয়ার
সিংহাসনে আসীন হন রাজা কৃষ্ণচন্দ্র। রাজত্বকাল 1728 থেকে 1782। সেই সময় তার সামগ্রিক কিছু প্রচেষ্টায় অঞ্জনা তার পূর্ব রূপ কিছু কিছু অংশে ফিরে পায়। তিনি এই সময়, তার রাজত্বের সময় বর্গীদের হামলা হয়। তখন তিনি এই যে দেখতে পাচ্ছেন রাজবাড়িকে ঘিরে চারদিকে একটি পরীক্ষা আছে না, তিনি এই পরীক্ষাটিকে খনন করে অঞ্জনা খালের সঙ্গে মিশিয়ে দেন রাজা কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, এই যে দিঘিটা দেখতে পাচ্ছি বিশাল চওড়া, সেই চওড়া আমরা এখন দেখছি, কিন্তু তখন চওড়া ছিল না। অঞ্জনার যতটুকু দেখুন, এখান দিয়ে অঞ্জনার এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইখানটায় ছিল, কিন্তু দিঘিটা খনন মানে এই চওড়াটা বড় করা হয়। আর এরকম চারিদিক দিয়ে সুরক্ষা বলয় তৈরি করে নেন মহারাজা কৃষ্ণচন্দ্র বর্গীদের আক্রমণ থেকে বাঁচতে। আর নিজে তিনি তখন শিবনিবাসে চলে যান, রাজধানী স্থানান্তরিত করেন। ধীরে ধীরে ঊনবিংশ শতাব্দী শুরু হতে হতে অঞ্জনা নদীর পুরোপুরি পতনে শুরু হয়ে যায়। তারপরে এখন কত 2026, তারপরে আমাদের ক্রমবর্ধমান সভ্য মানুষের কালো হাতের থাবায় অঞ্জনা নদী ধীরে ধীরে দখল হতে শুরু করে। অঞ্জনা নদী পুরোপুরি কোনোদিনই শুকিয়ে যায়নি। হাজার যুদ্ধ করেও অঞ্জনা নদীর সামান্যতম জল হলেও কিন্তু থেকে গেছে বিভিন্ন জায়গায়। রাজা রুদ্ররাজ চেষ্টা করেও পারেননি। আমাদের বর্তমান মানব, মানে যাকে আমরা বলি সভ্য মানব সমাজ, আমরা খুব অসভ্য কাজ করে পুরোপুরি তার জলকে কিন্তু আমরা মুছে ফেলতে পারিনি। অঞ্জনা কেঁদে কেঁদে বলে চলেছে যে আমাকে বাঁচাও। তো কিভাবে এই অঞ্জনা নদীর পাড়গুলো দখল হতে শুরু করলো? আপনি যদি কৃষ্ণনগর শহরের দোগাছি অঞ্চল থেকে বেরিয়ে এসে যেই নাকি শহরের মধ্যে প্রবেশ করবেন, নদীটি ধীরে ধীরে চুরি হয়ে গেল। কি সুন্দর, তাই না? দোগাছি অঞ্চল থেকে শক্তিনগর হসপিটালের পাশ দিয়ে বেরিয়ে এসে ওখানেও চওড়া আছে, তারপরে আস্তে আস্তে কিন্তু অঞ্জনা নদী চুরি হতে শুরু করলো। কারা চুরি করলো? আমাদের মতোই জনগণ। নদী পাড়ে যাদের বসতি, তারা বেআইনিভাবে নির্মাণ শুরু করে দিল, বেআইনিভাবে মিউটেশন হয়ে গেল। আপনি দলিল বলুন বেরিয়ে গেল প্রশাসনের নাগের ডগায়। আর আমরা নির্বাক দর্শক হয়ে দেখে যাচ্ছি, দিনের পর দিন আমরা পথে নামছি, আন্দোলন করে যাচ্ছি, কেউ কোনো কর্ণপাত করছে না। কিন্তু অনেক হয়েছে, আর নয়। আমাদের স্বাদের নদীকে আমাদের ফেরাতেই হবে। আমি জানি কৃষ্ণনগরে বহু সংখ্যক জনগণ আছেন যারা চান অঞ্জনা নদী তার পূর্বস্রোত ফিরে পাক। সমস্ত কৃষ্ণনগরবাসী, নদিয়া তথা দেশ তথা রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমি অনুরোধ করব, যাতে আমাদের এই দখল হয়ে যাওয়া নদীটি ফিরিয়ে আনা যায়, সেই প্রচেষ্টা করতে হবে। আমি শুধু একা নয়, আপনাদের সবাইকে কিন্তু এই যুদ্ধে সামিল হতে হবে। নদী বাঁচানোর যুদ্ধ, এ যুদ্ধ নিজের স্বার্থসিদ্ধির জন্য যুদ্ধ নয়, এ যুদ্ধ মানবতার জন্য যুদ্ধ, নিজের স্বদেশের জন্য যুদ্ধ, ভারত মায়ের জন্য যুদ্ধ, ভারত আমাদের নদীমাতৃক দেশ, নদীর জন্য যুদ্ধ, নদীকে বাঁচানোর যুদ্ধ। এই কঠিন লড়াইয়ে আমাদের কিন্তু সবাইকে সমানভাবে এগিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু এই অঞ্জনা নদীটা বাঁচবে। আজকের পর্বে এইটুকুই দেখালাম, সামনের দিন অন্য পর্বে দেখা হবে। ধন্যবাদ।